চীনের তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পের আঘাতে নিহত অর্ধশতাধিক। ভারত নেপালেও কম্পন অনুভূত, উদ্ধার অভিযান চলছে। চিকিৎসার জন্য আজ রাতে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি চলছে। দুর্নীতি আর অবৈধ নির্বাচনের কারণে ১৬ বছর মৌলিক অধিকার বঞ্চিত দেশের মানুষ, তত্ত্বাবধায়ক ব্যবস্থায় সমাধান দেখছেন বিশেষজ্ঞরা। এবং সীমান্তে ফেলানি হত্যার ১৪ বছর পূর্তি আজ। দীর্ঘদিনেও বিচার না পেয়ে পরিবারের হতাশা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি বিস্তারিত খবরে। শক্তিশালী ভূমিকম্পে চীনের দক্ষিণ পশ্চিমে অবস্থিত তিব্বতের সিগাৎসে শহরে ৫৩ জনের মৃত্যু এবং আহত হয়েছেন বহু মানুষ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য মতে নেপালের লবুজে পর্বত থেকে ৯৩ কিলোমিটার উত্তর পূর্বে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ, ভারত ও ভুটানেও। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীন নেপাল সীমান্ত। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে তিব্বত ও আশপাশের এলাকায় অনুভূত হয় কম্পন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য মতে নেপালের লবুজে পর্বত থেকে ৯৩ কিলোমিটার উত্তর পূর্বে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূমিকম্পের পর পরবর্তী প্রায় ৪০ মিনিটে একই উপত্যস্থলে আরও ৪টি আফটারশক অনুভূত হয়েছে বলে জানায় ইউএসজিএস। এতে নিহত ও আহত হয় বহু মানুষ। এদিকে সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট বলছে, ধাতিং, চিতুয়ান, সিন্ধুপালচোক, কাবরে এবং মাকওয়ানপুর সহ প্রতিবেশী ভুটান, ভারত, বাংলাদেশেও এই কম্পন অনুভূত হয়। এর আগে ২০০৮ সালে চীনের সিচুয়াং প্রদেশে ভয়াবহ ভূমিকম্পের আঘাতে ৭০,০০০ মানুষের মৃত্যু হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। উন্নত চিকিৎসার জন্য আজ রাতে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় কার্যালয়ের সূত্রে জানা যায়, রাত ৮টায় গুলশানের বাসভবন থেকে গাড়িযোগে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। এরপর রাত ১০টার দিকে কাতারে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যে যাবেন খালেদা জিয়া। লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি। মেডিকেল বোর্ডের ৬ জন চিকিৎসক তার সফরসঙ্গী হবেন। দর্শক, গুলশান ২ নম্বরে আছেন আমাদের সহকর্মী মাহবুব হোসেন রিপন। তিনি বেগম জিয়ার বিদেশ যাওয়ার খবরের বিষয়ে প্রস্তুতির খবর নিতে আমাদের সঙ্গে যোগ দিবেন। রিপন, জানতে চাই যে কী ধরনের প্রস্তুতি দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে, সেই সাথে আপনি যোগ করবেন যে নেতাকর্মীরা কী বলছেন। ধন্যবাদ অলি। এই মুহূর্তে আমি গুলশান ২ থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি আজ রাত ৮টায় তার বাসভবন থেকে রওনা দিবেন এবং রাত ১০টায় তিনি কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকা ত্যাগ করবেন। আমরা বিভিন্ন সূত্র মারফত যে বিষয়টি জানতে পেরেছি সেটি হলো যে তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার পরে লন্ডন ক্লিনিকে গিয়ে কিন্তু তিনি ভর্তি হবেন এবং সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কিন্তু যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স হসপিটালে কিন্তু তিনি পরবর্তী চিকিৎসাটি গ্রহণ করবেন। গণমাধ্যমের সাথে তার ব্যক্তিগত চিকিৎসক এজেড জাহিদ হোসেন তিনি কিন্তু কথা বলেছেন। আমরা তার কথা মতো তিনি যেটি বলেছেন যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার যে প্রস্তুতি সেটি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং তার যে নিরাপত্তার যে বিষয়টি আপনি বলছিলেন, আমরা তার কার্যালয়ে গিয়ে দেখতে পেয়েছি সেখানে কিন্তু ব্যক্তিগত নিরাপত্তা থেকে শুরু করে সেখানে কিন্তু পুলিশের উপস্থিতিও কিন্তু আমরা আসলে দেখতে পেয়েছি এবং সেই নিরাপত্তার যে বিষয়গুলো সেটি কিন্তু যথাযথভাবে নিশ্চিত করার কথাও কিন্তু তিনি আসলে আমাদেরকে
বলেছেন। আপনি জানেন যে বেগম জিয়া তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে তিনি আসলে আক্রান্ত। তো এই উন্নত চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে কিন্তু কথা হচ্ছিল। ৭৯ বছর বয়সী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তার এই চিকিৎসা নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছিল। তো সর্বশেষ বিএনপির মহাসচিব গত রোববার কিন্তু জানিয়েছিলেন যে আজ রাত 10টায় তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। তো আমার কাছে গুলশান 2 বিএনপির কার্যালয়ের সামনে যে খবরগুলো ছিল সেগুলো আপনার সাথে শেয়ার করলাম। এই ছিল সর্বশেষ। জি রিপন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল শুনানি শুরু হয়েছে। সকাল 10টার দিকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি চলছে। 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর সহ 10 বছরের সাজা স্থগিত করেন আপিল বিভাগ। হাইকোর্টে আছেন সহকর্মী রাকিব উদ্দিন পাপ্পু। শুনানির বিষয়ে আরও তথ্য জানবো তার কাছ থেকে। পাপ্পু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। শুনানিতে কি জানতে পেরেছেন আপনার কাছে জানতে চাই। যেমনটি বললেন যে খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্ট যখন মামলাটিকে খারিজ করে দিয়েছেন, তারপর কিন্তু আপিল বিভাগে এসেছে এবং আপিল বিভাগ থেকে আজকে দুই পক্ষেই যুক্তিতর্ক করছেন। এখনও শুনানি চলছে, যেখানে রাষ্ট্রপক্ষের পক্ষে কথা বলছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক এবং খালেদা জিয়ার পক্ষে থেকে জনাব তার ব্যারিস্টার আইনজীবী কায়সার আহমেদ কথা বলছেন। তারা একটি কথা বারবার বলেছেন যে 1991 সালে কুয়েতের আমির এই টাকাটা ট্রান্সফার করেছিল জিয়া অরফানেজ ট্রাস্টের নামে, কিন্তু ওই সময় কিন্তু এই ট্রাস্টটি গঠন হয়নি। তখন তারা এটাকে খালেদা জিয়ার সাবেক প্রেসিডেন্ট যিনি রয়েছেন তার একটি ট্রাস্টে রাখা হয়েছে এবং 1993 সালে যখন ফান্ডটি গঠন করা হয়েছিল, অর্থাৎ জিয়া অরফানেজ ট্রাস্টটি গঠন করা হয়েছিল, তারপরে সেই টাকাটি কিন্তু ট্রান্সফার করা হয় এই জিয়া অরফানেজ ট্রাস্টে এবং তারপরে কিন্তু এটাকে এফডিআর করে রাখা হয়। যে টাকাটি কোনো খাতেই খরচ হয়নি, তারপর পরবর্তীতে এটার বিনিময়ে আপনার জমি কেনা হয়েছিল এবং বেশ কিছু কার্যক্রম করা হয়েছিল। কিন্তু মূলত যেহেতু খালেদা জিয়া এই টাকাটির সাথে কোনোভাবে জড়িত নয়, তারা এই জিনিসটাই বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে খালেদা জিয়ার নামে যে মামলাটি করা হয়েছে সেই মামলাটি আসলে মিথ্যা বানোয়াট, কারণ এই ট্রাস্টের সাথে তিনি যুক্ত ছিলেন না এবং যার কারণে তাকে শুধুমাত্র তিনি শহীদ জিয়ার স্ত্রী বলে এবং তার নামের পাশে জিয়াও আর রাখা হয়েছে বলেই তাকে কিন্তু এই শাস্তিটি দেওয়া হয়েছিল। তাই তারা বারবারই বলছেন যে তিনি নির্দোষ নিরপরাধ, তাই তাকে খালাস দেওয়া উচিত পুনরায়। এবং আরেকটি জিনিস হলো, যেখানে রাষ্ট্রপক্ষ থেকে তারা আইনজীবী বলছেন যে রাষ্ট্রপতি যেখানে তাকে এই মামলা থেকে ক্ষমা করে দেওয়া হয়েছিল, তারপরে কেন আবার আপিল বিভাগে এই মামলাটি আসে, তখন আইনজীবী বলেছেন আসলে রাষ্ট্রপতি যদি ক্ষমা করে থাকেন তাহলে সেটা হলো কি তিনি ক্ষমা চেয়েছেন, যার কারণে তাকে ক্ষমা করেছে, কিন্তু তিনি তো নির্দোষ নিরপরাধ, তাহলে কেন তাকে এই মামলায় আসামি করা হবে? তো এটাই বারবার তারা বোঝানোর চেষ্টা করছে এবং প্রধান বিচারপতি যিনি রয়েছেন তিনি আসলে স্পেসিফিকলি তাদের কাছে জানতে চেয়েছেন যে পুরো বিষয়টাকে ক্লিয়ার করার জন্য যে আসলে কোন কোন জায়গাটায় ল্যাকিংস রয়েছে। তো অলি এই পাপ্পু, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। লাগামহীন দুর্নীতি, গণমাধ্যমের লেজুর বৃত্তি আর নির্বাচনে অবৈধ হস্তক্ষেপের কারণে গত 16 বছর মৌলিক অধিকার চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে রাষ্ট্র। দেশের প্রান্তিক জনগোষ্ঠী আর নারীরা এর সবচেয়ে বড় শিকার। বিশেষজ্ঞরা বলছেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা স্থায়ী ও পূর্ণাঙ্গ হলেই নির্বাচন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে, জনগণ ফিরে পাবে তাদের অধিকার। এমআর আসাদের বিশেষ প্রতিবেদন। ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় কেনার সুযোগ দেশের মানুষ কবে পেয়েছে মনে পড়ে না। স্বাধীনতার 53 বছরে ক্ষমতার হাতবদল হলেও খেটে খাওয়া মানুষের ভাগ্যচক্রে লক্ষণীয় কোনো পরিবর্তন আসেনি। দুর্নীতির করাল গ্রাসে বরং ভোগান্তি বেড়েছে। তার ওপর নিজের ভোট নিজে দেওয়ার অধিকার থেকেও বঞ্চিত হয়েছেন নাগরিকরা। চালের কেজি 100 টাকা কেজি হোক, রসুনের কেজি 500 টাকা কেজি হোক, পেঁয়াজের কেজি 500 টাকা কেজি হোক, আর দুর্নীতি আর বাড়ুক, দেশ মরে যাক। আর ভোটের কথা বলেন, ভোট দিতাম না, ভোট কান্নার ছিঁড়া বিড়া হারাই দেবো। রুজি করে খাচ্ছি, আমরা চাচ্ছি যে দুর্নীতি না হয়, সিন্ডিকেট না হয়, আমরা যাতে ভোট দিতে পারি। দুর্নীতির কারণে হলো সব জিনিসের দাম বেশি,
এই কারণে আমরা মানে সাধারণ মানুষ আমাকে চলতে ফিরতে বা কেনাকাটা করতে সমস্যা হয়। নির্বাচন ব্যবস্থার ওপর নাগরিকদের আস্থা ফেরাতে নতুন নির্বাচন কমিশনকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, বন্ধ করতে হবে টাকার খেলা, এমন মন্তব্য করেছেন কলামিস্ট ও রাজনীতিবিদ সাইফুল হক। নির্বাচনী ব্যবস্থার উপরে আস্থাটা পুনরুদ্ধার করা, নির্বাচনী ব্যবস্থার উপরে যে গণহতাশা এটা দূর করে একটা আস্থা বিশ্বাস তৈরি করা নির্বাচন কমিশনের উপরে, এটা একটা বড় দায়িত্ব। এই নির্বাচন কমিশনে ফলে তার একটা গুরুত্বপূর্ণ কাজ হবে রাজনীতির নিবেদিত সংগ্রামী সাধারণ মানুষের যারা প্রতিনিধি, তারাও যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, বিজয়ী হতে পারেন, এরকম একটা গণতান্ত্রিক পরিবেশটা তৈরি করা। পূর্ণাঙ্গভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এলে ক্ষমতার পালাবদলে সহিংসতা বন্ধ হবে বলে মনে করেন সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতাদার আহমেদ। রাজনৈতিক বিরোধটা কি? এটা হচ্ছিল একটা সরকারের মেয়াদ অবসান পরবর্তী কোন ধরনের সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে। পঞ্চদশ সংশোধনী, সেই সংশোধনী আমাদের উচ্চ আদালত বাতিল করেছে এবং উচ্চ আদালত বাতিল করার কারণে এটা হয়তো একটা এখন আইনগত ভিত্তি পেয়েছে। অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিলেন নির্বাচন সংশ্লিষ্ট সংস্কারকে অগ্রাধিকার দেয়ার। অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে গেলে যতটুকু আইনের সংস্কার প্রয়োজন, এর বেশি সংস্কার আমার মনে হয় না এই অন্তর্বর্তী সরকারের পক্ষে করা সমীচীন বা করা প্রয়োজন। জুলাই গণঅভ্যুত্থান গণমাধ্যমের চরিত্র উন্মোচন করেছে। এ বিষয়ক এক সেমিনারে সংস্কার কমিশন জানিয়েছে, সাংবাদিকদের নিরাপত্তা ও জবাবদিহিতা দুটোই নিশ্চিতে কাজ করছে কমিশন। সংবাদ মাধ্যমের সুরক্ষা, সাংবাদিকদের সুরক্ষা, এই সুরক্ষা আইনের কথা আমাদের বিবেচনায় আনার প্রশ্ন আছে। খুব গুরুত্বের সাথে দেখছি সেটা হচ্ছে সংবাদ মাধ্যমেরও জবাবদিহিতার প্রশ্ন। আমাদের সংবাদ মাধ্যমের জবাবদিহিতার জায়গা খুবই সীমিত। বাংলাদেশে একটা ন্যাশনাল মিডিয়া সার্ভে হচ্ছে। এই সার্ভেটা হবে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত সারা দেশে খানা জরিপ করে। গণমাধ্যমে সরকারের অবৈধ হস্তক্ষেপ রোধে সবার ঐক্যবদ্ধ প্রয়াসের বিষয়েও জোর দিচ্ছে কমিশন। সরকার দাবি করছে যে এই সরকার করেনি কোনো হস্তক্ষেপ, ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে সরকার আবার চেষ্টা করবে এই হস্তক্ষেপ করা, এই গোয়েন্দা সংস্থাগুলোকে কাজে আমাদের সেটা রেজিস্ট করতে হবে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ভারতে আটক ও আশ্রয়ে থাকা 90 জন বাংলাদেশি জেলে নাবিককে ফেরত আনা হয়েছে। সকাল 10টায় চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশি জেলেদের বোট সহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। আন্তর্জাতিক জলসীমায় মাছ ধরার সময় ফিশিং ট্রলার সহ জেলে ও নাবিকদের আটক করে ভারতীয় কোস্টগার্ড। এদিকে বাংলাদেশের জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণের সময় আটক ভারতীয় 95 জেলেকে ফেরত দিয়েছে কোস্টগার্ড। 5 জানুয়ারি বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা এলাকায় বাংলাদেশে অবস্থানরত 95 জন ভারতীয় জেলে 6টি বোটসহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। একইভাবে ভারতে থাকা 90 জন জেলে এবং 2টি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। সীমান্তে ফেলানী হত্যার 14 বছর আজ। 2011 সালের আজকের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ির অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নির্মমভাবে তার মৃত্যু হয়। 4.5 ঘন্টা কাঁটা তারে ঝুলে থাকে ফেলানীর নিথর দেহ। তাতে গণমাধ্যম সহ বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ে ভারত। ওমর ফারুকের প্রতিবেদন, জানাচ্ছেন বুস্টার জাহান। 2011 সালের 7 জানুয়ারি ফুলবাড়ির অনন্তপুর সীমান্তে ফেলানীকে গুলি করে বিএসএফ। এরপর একটানা 4.5 ঘন্টা কাঁটাতারে ঝুলে থাকে ফেলানীর নিথর দেহ। এ ঘটনায় বিশ্বব্যাপী তোলপাড় শুরু হলে 2013 সালের 13 আগস্ট ভারতের কোচবিহারে জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্টে ফেলানী হত্যা মামলার বিচার শুরু হয়। বিচারে হত্যাকাণ্ডের আত্মস্বীকৃত আসামি অমিয় ঘোষকে খালাস দেন বিএসএফ এর বিশেষ আদালত। ফেলানীর বাবা রায় প্রত্যাখ্যান করে পুনরায় বিচারের দাবি জানালে 2015 সালের 2 জুলাই আদালত অমিয় ঘোষকে খালাস দেন। রায়ের পরে একই বছর 14 জুলাই ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চ মাসুম ফেলানীর বাবার পক্ষে দেশটির সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করে। তারপর কয়েক দফা শুনানির দিন ধার্য থাকলেও বিভিন্ন কারণে আজও তা শেষ হয়নি। দীর্ঘদিন বিচার না পেয়ে হতাশ ফেলানীর পরিবারের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের অবহেলায় মেয়ের হত্যার বিচার পাননি তারা। কারাতারে ঝুলিয়া কিভাবে নির্মমভাবে গুলি করে পাখির মতন গুলি করে মারছে আমার চোখের সামনে। আজ যাবৎ আমি 13টা বছর কাঁদতে আছি ফেলানী বিচারটার জন্য, কিন্তু
ভারত সরকার আজ পর্যন্ত আমার বিচারটা করে দেন নাকি, এবং আমাদের বাংলাদেশের শেখ হাসিনা উনারাও করে দেন নাকি, এবং আমাদের বাংলাদেশ সরকার কাছে দাবি করছি, ভারত সরকার কাছে দাবি করছি আমার মেয়ে একটা বিচার করে দেন, শাস্তি চাই আমি। আমি আশা করি যে বাংলাদেশে আমাদের নতুন সরকার হয়েছে, উনি যেন আন্তর্জাতিক আদালতে বিচারটা যেন করে। সীমান্ত হত্যায় আমার বোনকে মারা হয়েছে, যে মারছে তার আমরা বিচার চাই, তার বিচার তো এখনো পাইলাম না, তার বিচার চাই আমরা। ফেলানী হত্যার বিচার হলে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি ভারতীয় নাগরিকরাও সুরক্ষিত থাকবে বলে মনে করেন এই আইনজীবী। বিচারের জন্য ফেলানীর বাবা ভারতীয় সুপ্রিম কোর্টে যে আবেদনটি করেছে, যে রিট পেন্ডিং রয়েছে, সেটি যদি নিষ্পত্তি হয় তাহলে শুধু ন্যায় বিচারই হবে তা না, ভবিষ্যতে আমি মনে করি যে ভবিষ্যতে আমাদের বর্ডার ম্যানেজমেন্ট সহ খুন খারাপই কমে আসবে। সীমান্তে ফেলানীর মতো আর কোনো হত্যাকাণ্ড দেখতে চান না কুড়িগ্রামের মানুষ। বুশরাত জাহান, মোহনা সংবাদ। ভাগ্য বদলাতে দালালের মাধ্যমে ইতালি যাওয়ার স্বপ্ন বুনেছিলেন মাদারীপুরের আসাদ মাতুব্বর, কিন্তু তা ফিকে হয়ে যায় লিবিয়া পৌঁছানোর পরে। স্বজনদের দাবি, নির্যাতনের পর আসাদের ভিডিও পাঠিয়ে কয়েক ধাপে ৪২ লাখ টাকা নেয় চক্রটি, তাতেও মেলেনি মুক্তি। অবশেষে খবর আসে তার মৃত্যুর। আরিফুর রহমানের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। সন্তানের মৃত্যুর খবরে এক হতভাগা মায়ের বুক ফাটা আর্তনাদ। বিদেশ বিভুঁয়ে স্বজনের মৃত্যুর খবরে গোটা পরিবারে শোকের ছায়া। মাদারীপুরের ডাসার উপজেলার আসাদ মাতুব্বর ২ বছর আগে উন্নত জীবনের আশায় মা, স্ত্রী ও ২ ছেলেকে রেখে পাড়ি জমান বিদেশে। লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি যাওয়ার জন্য চুক্তি করেন জিকরহাট গ্রামের রুবেল খানের সঙ্গে। ১৭ লাখ টাকা দিয়ে লিবিয়া পৌঁছানোর পর পাল্টে যায় দালাল চক্রের আচরণ। আটকে রেখে শারীরিক নির্যাতন এবং নদীপথে ইতালি নিয়ে যাওয়ার মিথ্যা আশ্বাসে হাতিয়ে নেয় মোট ৪২ লাখ টাকা। আমার ভাই সুস্থ মানুষ, আমার ভাইটা মাইরা ফেলেন গেছে, লাশ গুম করে ফেলেন গেছে। ওরা বলে মারা গেছে, মারা যাওয়ার পর আমাদের লাশ দেখানোর কথা, লাশও দেখায় নাই। আমরা একাধিক সূত্রে জানতে পারছি যে সে এখানে মারা গেছে। আমরা চাইতেছি যাতে আমার আব্বুর লাশটা যাতে বাংলাদেশে আনতে পারে এবং তার একটা বিচার হোক। টাকা নিয়েও আসাদকে ইতালি পাঠায়নি দালাল চক্র। এভাবেই কেটে যাচ্ছিল দিন। গত বুধবার খবর আসে স্ট্রোক করে প্রাণ হারিয়েছেন আসাদ। পরিবারের সদস্যদের অভিযোগ, আসাদের মৃত্যুর পেছনে দালাল চক্র দায়ী। আমার স্বামী স্ট্রোক করে নাই রে, ওরা জোট করে মার গেছে। ছেলের মরদেহ ফেরত পেতে চান নিহত আসাদের মা। আমি খালি দাবি করি আমার বাবার লাশটা, আল্লাহ যদি নিয়ে খায় আমার কোনো কৈফত নাই। এদিকে দালালের খপ্পরে পড়ে আর কেউ যেন আসাদের মতো পরিণতি বরণ না করে সে বিষয়ে সজাগ রয়েছে প্রশাসন। আমাদের বইএসএল রয়েছে, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রয়েছে, তারাও কিন্তু লোক পাঠায়, সুতরাং তাদের মাধ্যমে যেন তারা যায়। নিহত আসাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার পাশাপাশি দালালদের সুষ্ঠু বিচারের দাবি অসহায় পরিবারটির। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। রাঙামাটিতে দিন দিন জনপ্রিয় হচ্ছে হলুদ রঙের কমলা চাষ। স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় চাষিরা ঝুঁকছেন এটি চাষে। ফলে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষকদের অর্থনীতি। আর চাষিদের সব ধরনের সহায়তা করছে কৃষি বিভাগ। মহুয়ার জান্নাত মনির প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। রাঙামাটির নানিয়ারচর সহ বিভিন্ন স্থানে হলুদ কমলার আবাদ বেড়েছে। কমলা চাষে ভাগ্য বদলেছে কৃষকদের। অন্য ফসলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাগান। পাহাড়ে উৎপাদিত হলুদ রঙের কমলা স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন চাষিরা। কমলা চাষ বাণিজ্যিকভাবে বৃদ্ধি পেয়েছে। গত বছরের তুলনায় এবার ফলন হয়েছে অনেক ভালো। যথেষ্ট পরিমাণে কমলা উৎপাদন হয়। তো শুধু এখানে না, আরো অন্যান্য ওইদিকেও আছে, বিভিন্ন পাড়ায় কমলা বাগান প্রায় আছে। এখন মোটামুটি কমলা বাগান মানুষের আগ্রহ বাড়ছে। এখন সামনে তারা যদি সেরকম সরকারি পৃষ্ঠপোষকতা পায়, তাহলে এই রাঙামাটির এই প্রত্যন্ত অঞ্চলে তাদের সেই বেকারত্ব দূর হবে বলে আমি
আশাবাদী। আমি প্রায় 4 বছর আগে থেকে শুরু করছি এটা, এখন মোটামুটি ভালো লাভ করছে। এখন এবার জেলায় 637 হেক্টর জমিতে কমলার বাগানে ফলন এসেছে। প্রতি হেক্টরে 10 টনের বেশি ফলন হবে বলে আশা কৃষি বিভাগের। চলতি বছর কমলার যে ফলন, আমরা আশা করি যে প্রায় হেক্টর প্রতি 10 টনের মতো আমাদের এই কমলার ফলন হতে পারে এবার। এবং কৃষকরা, আমরা যেটা বাজারে দেখতে পাই যে বাজারেও কিন্তু বেশ ভালো দাম রয়েছে এবছর কমলার। কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় দেশের অর্থনৈতিক উন্নয়নে কমলা চাষ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। ঝড়ের কারণে দেশটির বড় একটি অংশ বরফে ঢাকা পড়েছে। এরই মধ্যে কানসাস, মিসৌরি, কেন্টাকিতে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ভ্রমণে বিশৃঙ্খলা ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে মেরিল্যান্ড, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া সহ বেশ কয়েকটি রাজ্যে। এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস। সোমবার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সভাপতিত্বে আয়োজিত পার্লামেন্টারি অধিবেশনে স্বীকৃতি দেওয়া হয়। এবার খেলার খবর। বিপিএল। বিপিএলের সিলেট পর্বে দিনের প্রথম ম্যাচে টস জিতে ঢাকাকে ব্যাট করতে পাঠিয়েছে রংপুর। আসরে এ পর্যন্ত জয়হীন ঢাকা এই প্রথম সিলেটের মাঠে নামছে। অন্যদিকে টানা 4 ম্যাচ ধরে জয়ের ধারা অব্যাহত রেখে সবার উপরে রয়েছে রংপুর। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল। ঢাকার মতোই এখনও জয়ের স্বাদ পায়নি সিলেট। বিপরীতে এ পর্যন্ত 3 লড়াইয়ে 2 জয় ও 1 পরাজয় রয়েছে তামিম ইকবালের বরিশাল। ফুটবল। বাংলাদেশ ফেডারেশন কাপে আজ মাঠে গড়াচ্ছে বছরের প্রথম ঢাকা ডার্বি। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকেল 2:45টায় গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে 2 চিরপ্রতিদ্বন্দ্বী। ফেডারেশন কাপে এটি প্রথম ডার্বি ম্যাচ। যদিও এর আগে 2024-25 মৌসুমে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় দুদল, সেখানে 1-0 গোলে জয় পায় মোহামেডান। এদিকে একই সময়ে ফেডারেশন কাপের অন্য ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফকিরের পুলকে মোকাবেলা করবে চট্টগ্রাম আবাহনী। আসলে এ পর্যন্ত জয়ের স্বাদ পায়নি কোনো দলই। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। চীনের তিব্বতে 7 মাত্রার ভূমিকম্পের আঘাতে নিহত 1/2 শতাধিক। ভারত নেপালেও কম্পন অনুভূত, উদ্ধার অভিযান চলছে। চিকিৎসার জন্য আজ রাতে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আপিলের পরবর্তী শুনানি আগামীকাল। দুর্নীতি আর অবৈধ নির্বাচনের কারণে 16 বছর মৌলিক অধিকার বঞ্চিত দেশের মানুষ তত্ত্বাবধায়ক ব্যবস্থায় সমাধান দেখছেন বিশেষজ্ঞরা। এবং সীমান্তে ফেলানী হত্যার 14 বছর পূর্তি আজ। দীর্ঘদিনেও বিচার না পেয়ে পরিবারের হতাশা। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।